আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সৌদিকে উট চালাতে বলে তোপের মুখে অনুশোচনা ইসরায়েলি মন্ত্রীর। এদিকে গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও কমেনি ক্ষুধা। অপরদিকে অভিবাসী বৃদ্ধিতে চাপের মুখে যুক্তরাজ্য সরকার। এবং সবশেষে থাকছে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 2। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে সর্বশেষ সংবাদ আপনার কাছে পৌঁছায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। সৌদিকে উট চালাতে বলে তোপের মুখে অনুশোচনা ইসরায়েলি মন্ত্রীর। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে সৌদি আরব যদি ফিলিস্তিনি রাষ্ট্র চায় তবে তাদের উট চালানো চালিয়ে যাওয়া উচিত। তবে এর কিছুক্ষণ পরই তিনি তার মন্তব্য নিয়ে অনুশোচনা প্রকাশ করেন। ইসরায়েলে এক সম্মেলনে স্মোট্রিচ বলেন, সৌদি আরব যদি আমাদের বলে যে ফিলিস্তিনি রাষ্ট্রের বিনিময়ে সম্পর্ক স্বাভাবিককরণ, তবে বন্ধুরা আমাদের ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। সৌদি মরুভূমিতে বালুর উপর আপনারা উট চালিয়ে যান, আমরা সত্যিকার অর্থে উন্নয়ন করে যাব। একটি অর্থনীতি, একটি সমাজ, একটি রাষ্ট্র, এবং আমরা যে সমস্ত মহান এবং চমৎকার কাজ করতে জানি তা নিয়ে। তার এই মন্তব্য ইসরায়েলের ভেতরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিরোধী দলের নেতা ইয়াইর লাপিদ দ্রুত এই মন্তব্যের নিন্দা করেছেন। লাপিদ আরবিতে এক্সে পোস্ট করে বলেন, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের আমাদের বন্ধুদের প্রতি। স্মোট্রিচ ইসরায়েল রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন না। পরে তিনি স্মোট্রিচকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্য বিরোধী নেতা এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টস বলেছেন, স্মোট্রিচের মন্তব্য অজ্ঞানতা এবং সরকার এবং মন্ত্রিসভার একজন জিনিষ্ঠ মন্ত্রী হিসেবে তার দায়িত্বের আভ্যন্তরীণ উপলব্ধির অভাব নির্দেশ করে। তার কট্টর জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি এবং ঘন ঘন উস্কানিমূলক বক্তব্যের জন্য পরিচিত স্মোট্রিচ প্রায়ই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারের অন্যান্য সদস্যদের সঙ্গে সংঘাতে জড়ান। তিনি বলেন, ইসরায়েল নামক এই সৃষ্টি তার সমস্ত সীমার মধ্যে ইসরায়েল রাষ্ট্র, এবং এটি কখনোই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে না। তবে পরবর্তীতে স্মোট্রিচ তার এক্স প্ল্যাটফর্মে পোস্ট করা একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, সৌদি আরব সম্পর্কিত আমার মন্তব্যটি দুর্ভাগ্যজনক ছিল এবং এর দ্বারা যদি কোনো ক্ষোভের সৃষ্টি হয়ে থাকে তার জন্য আমি অনুশোচনা করি। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো 2020 সালে আমেরিকার মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডসের উদ্দেশ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল, কিন্তু গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা স্থবির হয়ে যায়। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের বসতিতে বসবাসকারী স্মোট্রিচ বারবার ফিলিস্তিনি ভূখণ্ডটিকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার এবং হামাস সম্পূর্ণরূপে ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও কমেনি ক্ষুধা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সেখানে সহায়তার পরিমাণে খুবই কম উন্নতি হয়েছে এবং ক্ষুধা হ্রাসের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার জেনেভা সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থান প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইস বলেন, পরিস্থিতি এখনও ভয়াবহ রয়েছে, কারণ যা প্রবেশ করছে তা যথেষ্ট নয়। তিনি সতর্ক করেন যে ইসরায়েল এবং হামাসের মধ্যে 10ই অক্টোবর মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ক্ষুধার ওপর কোনো প্রভাব পড়েনি, কারণ পর্যাপ্ত খাদ্য নেই। যুদ্ধের সময় ইসরায়েল বারবার গাজা উপত্যকায় রিলাপ সরিবান বন্ধ করে দিয়েছিল, যার ফলে ভয়াবহ মানবিক অবস্থার সৃষ্টি হয়েছিল এবং জাতিসংঘ বলেছিল এটি ফিলিস্তিনি ভূখণ্ডের কিছু অংশে দুর্ভিক্ষের সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী প্রতিদিন 600টি ট্রাক প্রবেশ করার কথা থাকলেও টেডর্স বলেন, বর্তমানে মাত্র 200 থেকে 300টি ট্রাক প্রবেশ করছে। তিনি আরও উল্লেখ করেন, ট্রাকগুলির একটি বড় অংশ বাণিজ্যিক, যার অর্থ হল এই অঞ্চলের অনেক মানুষের কাছে জিনিসপত্র কেনার মতো কোনো সংস্থান নেই। তিনি বলেন, এটি সুবিধাভোগীর সংখ্যা কমিয়ে দেয়। তিনি বলেন, যুদ্ধবিরতি উপকৃতে বলেছে, তবে সতর্ক করেন যে সংকট শেষ হওয়া থেকে অনেক দূরে এবং চাহিদা ব্যাপক। তিনি আরও বলেন, যদিও সহায়তার প্রবাহ বেড়েছে, তবু এটি প্রয়োজনীয় পরিমাণের একটা ভগ্নাংশ মাত্র। 2023 সালের 7ই অক্টোবর হামাজের মারাত্মক হামলার পর ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের 2 বছরের যুদ্ধের সময় গাজার স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টেডর্স বলেন, গাজায় কোনো সম্পূর্ণরূপে কার্যকরী হাসপাতাল নাই এবং 36টির মধ্যে মাত্র 14টি কোনো মতে চলছে। সেখানে প্রয়োজনীয় ওষুধ, সরঞ্জাম এবং স্বাস্থ্যকর্মীর চরম ঘাটতি রয়েছে। তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হাসপাতালগুলিতে আরও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে,
অতিরিক্ত জরুরি চিকিৎসা দল মোতায়েন করছে এবং চিকিৎসার জন্য স্থানান্তরের মাত্রা বাড়ানোর চেষ্টা করছে। তিনি সতর্ক করেন, গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের জন্য মোট খরচ কমপক্ষে $7 বিলিয়ন হবে। অপরদিকে অভিবাসী বৃদ্ধিতে চাপের মুখে যুক্তরাজ্য সরকার। চলতি বছর এ পর্যন্ত প্রায় 37,000 অভিবাসী ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছেছে। বৃহস্পতিবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, এই সংখ্যাটি 2024 সালের পুরো বছরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। অবৈধ প্রবেশ বন্ধ করার সরকারি প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় সরকার নতুন চাপের মুখে পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী চলতি বছর উত্তর ফ্রান্স থেকে ইংল্যান্ডের দক্ষিণের উপকূলে এ পর্যন্ত মোট 36,954 জন নথিপত্রহীন অভিবাসী চ্যানেল অতিক্রম করেছেন, যেখানে গত বছর মোট সংখ্যা ছিল 36,816। এই সংখ্যাটি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য এক বিরাট মাথা ব্যথার কারণ হবে, যিনি বিপজ্জনক এই ভ্রমণের জন্য অভিবাসীদের কাছ থেকে বিপুল টাকা নেওয়া হামাল পাচারকারী গ্যাংগুলোকে গুড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সর্বশেষ এই পরিসংখ্যানের মানে হল 2022 সালে যখন 45,000-এর বেশি অভিবাসী এই যাত্রা করেছিল, সেই রেকর্ড সংখ্যার পর 2025 সালটি হতে চলেছে দ্বিতীয় সর্বাধিক সংখ্যক ছোট নৌকা পারাপারের বছর। সাম্প্রতিক কিছু বছরে অভিবাসী স্তর নিয়ে জনগণের হতাশা বেড়েছে। প্রধানমন্ত্রী স্টারমার ফ্রান্সের সঙ্গে প্রত্যাবর্তনের চুক্তিসহ একাধিক নীতি ঘোষণার মাধ্যমে নাইজেল ফারাজের কট্টর ডানপন্থী রিফর্ম ইউকের পার্টির দ্রুত উত্থান ঠেকাতে চেয়েছিলেন, কিন্তু এখনও কোনো ফল পাওয়া যায়নি। 2025-এর প্রথম 6 মাসে ছোট নৌকায় আগমনকারী মানুষের সংখ্যা গত বছরের তুলনায় 48% বেড়ে গেছে। এই বৃদ্ধির জন্য সরকার দীর্ঘ শুষ্ক আবহাওয়াকে দায়ী করেছে। স্বরাষ্ট্র মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে, লন্ডন এবং প্যারিসের মধ্যে হওয়া একজনের আগমন একজনের প্রত্যাবর্তন চুক্তির অধীনে 42 জন অবৈধ অভিবাসীকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে। এবং সবশেষে থাকছে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 2। লেবাননের পূর্বাঞ্চলে পূর্বতময় অঞ্চলে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হেজবোল্লার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, ইসরায়েলি শত্রুর পূর্ব এবং পশ্চিম পর্বতমালায় চালানো হামলায় প্রাথমিকভাবে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছিল, সিরিয়ার সীমান্তের কাছে বেকা অঞ্চলের পূর্ব পর্বতমালার উপর ইসরায়েলি যুদ্ধবিমান সেরেনিক যোদ্ধা হামলা চালিয়েছে। এনএনএ আরও জানায়, ইসরায়েলি বিমান হামলায় দেশের উত্তর পূর্বের হারমেল পর্বতমালাকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা পূর্ব এবং উত্তর লেবাননে হেজবোল্লার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মধ্যে বেকা উপত্যকায় একটি মিলিটারি ক্যাম্প এবং নির্ভুল মিসাইল উৎপাদনের একটি কেন্দ্র অন্তর্ভুক্ত। সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, তারা বেকাতে কয়েকটি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে হেজবোল্লার জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহৃত একটি ক্যাম্প রয়েছে। তারা আরও জানিয়েছে যে তারা নির্ভুল মিসাইল উৎপাদনের একটি স্থাপনায় সামরিক কাঠামোয় আঘাত করেছে। এছাড়া তারা উত্তর লেবাননের শারবিন এলাকার একটি হেজবোল্লা মিলিটারি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। 1 বছরের বেশি সময় ধরে হেজবোল্লার সঙ্গে চলা বৈরিতা, যা 2 মাস ধরে প্রকাশ্যে যুদ্ধে রূপ নেওয়া সত্ত্বেও ইসরায়েল বারবার লেবাননে বোমা হামলা চালিয়েছে। ওই চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার কথা ছিল এবং হেজবোল্লার ওই অঞ্চলে তাদের বাহিনী ভেঙে দেওয়ার কথা ছিল। মার্কিন চাপের মুখে এবং ইসরায়েলের হামলার তীব্রতা বৃদ্ধির আশঙ্কায় লেবাননের সরকার হেজবোল্লাকে নিরস্ত্রীকরণ শুরু করার উদ্যোগ নিয়েছে। তবে এই গোষ্ঠী এবং তাদের সমর্থকরা এই পরিকল্পনার বিরোধিতা করছে।